জামিনের বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু অ্যাকনোলেজ করেছেন এবং তিনি বলেছেন যে আমরা আসলে যারা যারা ওনার সাথে এটা নিয়ে বৈঠক করছেন তিনি কিন্তু ওনার তথ্য উপদেষ্টাও একই কথা বলেছেন যে আমরা সবাইকে ইনসাফের ভিত্তিতে জামিনের প্রসেসের ব্যবস্থা করছি এবং অনেকেই কিন্তু জামিন পাচ্ছে। আসাদুজ্জামান নূর কয়েকটি মামলা জামিন পেলেন, তারপরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিন পেলেন, সেলিনা হায়াত আইভি 3টা মামলা জামিন পেলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ঘোষণগুলো জামিন পেলেন। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন এটা উনি আইনজীবী মানুষ উনি ভালো বলতে পারবেন যে সেটা হচ্ছে বাংলাদেশের আইনের তো এমনি খুব জটিলতা রয়েছে জামিনের ক্ষেত্রে, আমাদের কোর্ট কাছারিতে নর্মাল আইনের অগ্রগতিগুলো খুব স্লো। তো সেক্ষেত্রে আমার ধারণা যে এই জাতীয় কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যতটুকু আন্তরিক হওয়া দরকার, ডেফিনেটলি সরকার ইনসাফ কায়েম করার জন্য সেটা জরুরি। এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যেটা বললেন যে 71-এর পরাজয়টা তারা প্রতিশোধ নিচ্ছে কিনা, দেখুন এটা অ্যাবসলিউটলি আমি ওনার সাথে এগ্রি করি। ধরেন এটা তো নাহলে গণ-অভ্যুত্থান কেন হয়েছে? গণ-অভ্যুত্থান হয়েছে যে মাস পিপলের পার্টিসিপেশন। ধরেন জাতীয় পার্টি তখনও তো অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু উনি ওনার জায়গা থেকে তো প্রতিবাদ করলেন, তাই না? তো এখন এই জায়গা থেকে মানুষ, সাধারণ মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এলিট শ্রেণী, রাস্তা খেটে খাওয়া মানুষ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবাই তো নেমে আসলো। এই কারণে তো গণ অভ্যুত্থান। মানে একক আপনি হয়তো দাবি করতে পারেন যে আপনার কন্ট্রিবিউশন ছিল, কিন্তু আপনার মালিকানা দাবি করতে পারেন না। এটা বিপ্লব হতো যে একটা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করার জন্য গোষ্ঠী এটাকে ছিনিয়ে আনলো। তো এটাকে আসলে এবং তাদের বিভিন্ন, তারা যদিও মুখে স্বীকার করে না, কিন্তু তাদের কার্যকলাপে যদি আপনি দেখেন তারা কিন্তু বারবার এটা কিন্তু রিপ্লেস করার চেষ্টা করতেছে। এবং দেখেন জামাত আসলে যে কাজটা করে, জামাত মানে এখানে একটা মজাদার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ধরেন হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল মাননীয় মন্ত্রী মহোদয় শুভেচ্ছা স্বাগতম। তো সে নাটকে আমরা দেখলাম যে তিনি আসলে গ্রামে গিয়ে মহিলাদেরকে হচ্ছে আপনার সেলাই মেশিন দিবে, বৃদ্ধদেরকে চিকিৎসা করাবে, যারা বেকার তাদেরকে সাইকেল টাইকেল কিনে দিবে, এরকম একটা নাটকের সিন ছিল। তো ওনাকে তখন ওনার সাক্ষাৎরা ওনাকে বুদ্ধি দিচ্ছিল যে আপনি আসলে বৃদ্ধদেরকে যদি আপনি মানে চিকিৎসা করান এটা জনগণের নজর কাটবে না, আপনি শহরে গিয়ে শিশুদেরকে নিয়ে যান। তো আমাদের সোসাইটিতে এরকম একটা জিনিস আছে, পারসেপশন আছে যে বৃদ্ধরা যা বলে এটা পাবলিক খুব বেশি খায় না, ইয়াং তরুণরা যাটা বলে খায়। তাই কারণে জামাতের যে পলিসি, জামাত কিন্তু নিজের মুখে কিন্তু এটা বলে না যে 71-কে 24-কে নিয়ে রিপ্লেস করা বা 72-এর সংবিধান চায় না। তারা করে কি, তাদের কিছু প্রক্সি মার্কেট আছে, এবি পার্টি আছে, ইনকিলাব মঞ্চ আছে, আপ বাংলাদেশ আছে, ক্ষেত্রবিশ্বে এনসিপিও আছে। তো তাদেরকে যেটা বলা, আপনি দেখেন হান্নান মাসুদ কিন্তু তাদের কথা বলেছে যে জেনজি জেনারেশন 72-এর সংবিধান চায় না। কেন চায় না সেটা নিয়ে আমি বিস্তৃত আলাপ করতে পারি, এখানে অনেক ধারাটা আছে যেটা তাদের সাথে। ইভেন একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন আমাদের জাতীয় স্মৃতিসৌধে 7টা স্তম্ভ না, 7টা স্তম্ভকে ধারণ করে কি কি জিনিস, 52, 54, 56, 62, 69, 71। এখন এই পুরো জার্নিটার সাথে আমি তারও আগে যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, বাংলাদেশের সংবিধানের প্রথমেই লেখা আছে যে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি 1971 সালে 26শে মার্চ এই দেশের জন্ম সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে। এই সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে বাংলাদেশে একেবারে 200-400 বছর আগ থেকে নীল বিদ্রোহ, বাঁশের কেল্লা বিদ্রোহ, নীল চাষির বিদ্রোহ, লবণ বিদ্রোহ, যা যা আছে সব এটার মধ্যে ইনক্লুডেড। তো সে জায়গা থেকে জামাতের এই রাষ্ট্র গঠনে তার ইনক্লুশন ভূমিকাটা আসলে নাই। আপনি ধরেন হয়তো আপনি বলতে পারেন যে ভাষা সৈনিক গোলাম আজমের ভূমিকা আছে, কিন্তু গোলাম আজম 1970 সালে 20 জন নিজেই দিয়েছে, মানে ডিসক্লেম দিয়েছে যে তার জীবনে শ্রেষ্ঠ ভুল ছিল 52 ভাষা আন্দোলনে কন্ট্রিবিউট করা, পার্টিসিপেট করা। তো সে জায়গাতে সেই নিজেকে এটা অনুমান করে, সে তার এই বাংলাদেশ মানে সংবিধানটাকে গঠন করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তার কোনো অবদান নাই। কারণ সে চায়, কারণে সব ক্ষেত্রে সে এটাকে বিরোধিতা করতে চায় এবং এটাকে দিয়ে সে 24-কে রিপ্লেস করতে চায়। কারণে সে 24-কে দ্বিতীয় স্বাধীনতা বলে। আর আপনি কোন হিসেবে দ্বিতীয় স্বাধীনতা বলেন? আবার বলে কি আমরা ভারত থেকে স্বাধীনতা নিয়েছি, এবং এটাও নাকি তারা এখন আমার সাথে টকশোতে অনেকে বলে যে আমরা নাকি আধিপত্য বিরুদ্ধে ঘোষণা দিয়েছি। ভাই আপনি একটা যদি আপনি আমাকে এভিডেন্স দেখাতে পারেন যে আপনি 5 আগস্টের আগ পর্যন্ত এ ধরনের কোনো আলাপ আলোচনা ছিল, ইভেন 5 আগস্টের আগে এ ধরনের আলোচনা ছিল না, সেকেন্ড রিপাবলিক চাওয়া, নতুন সংবিধান চাওয়া, অনেক কিছুই ছিল না। জাস্ট একটাই লাস্ট কথা ছিল যে এক দফা এক দাবি, হাসিনা দি কবে যাবি। তো এই যে জিনিসগুলা মানে তাদের নিজের আকাঙ্ক্ষাটাকে জন আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে পরিণত করতে চাওয়া জোরপূর্বক, এটা আসলে আমাদের জুলাইকে ব্যাহত করেছে। এবং আমাদের সাইমবাটা কথা বলেছেন জাতীয় ঐক্যের ব্যাপারটা, দেখুন আনফর্চুনেটলি আমাদের দেশটার বয়স 56 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 56 বছরে এখন আমরা রাষ্ট্র হিসেবে কেন দাঁড়াতে পারিনি? এই প্রশ্ন যদি আমি রাজনীতিবিদদের করি, সবচেয়ে বড় দায় তাদেরই। কারণ আমরা আসলে ধরেন ভারতের অনেক সমস্যা রয়েছে, পাকিস্তানের অনেক সমস্যা রয়েছে, তাদের রাজনীতি দল একটা আরেকটার সাথে সারাক্ষণ লাগালাগি। সে জায়গা থেকে ধরেন রাষ্ট্রীয় ইস্যুতে তারা সবসময় একসাথে বসে। বাংলাদেশ ইস্যুতে যেরকম তারা ধরেন রাজীব গান্ধী, রাহুল গান্ধী সহকারে সবাইকে নিয়ে বসছে। আবার দেখেন ভারতের সাথে যখন পাকিস্তানের গত বছর কিছু যুদ্ধটা চললো, পাকিস্তানের সবাই মিলে ইভেন ইমরান খানের দলের লোকদেরকে নিয়েও তারা বসছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে করি ন্যাশনাল ঐক্যটা প্রয়োজন, বিশেষ করে আমাদের যখন পশ্চিমবঙ্গে আমাদের অল আউট বর্ডার, আগে আসাম ছিল, ত্রিপুরা ছিল, পশ্চিমবঙ্গে যখন বিজেপির মতো একটি হিন্দুত্ববাদী রাজনীতি দল ক্ষমতা আসে, তখন এই পুশব্যাকের আশঙ্কা, বর্ডার কিলিংয়ের আশঙ্কা, তো এই আশঙ্কাগুলো আমাদের আসলে সিরিয়াস কনসার্ন। কারণ আমাদের ডোমেস্টিক অনেক প্রবলেম রয়েছে, জিও পলিটিক্যাল সামনে আরও অনেক নতুন নতুন প্রবলেম তৈরি হবে। এক্ষেত্রে ন্যাশনাল ঐক্য দরকার। আমি মনে করি যে সেই স্টেটসম্যান হিসেবে জনাব তারেক রহমান সেই দায়িত্বটা নেবেন।